ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। নিঝুমপুর গ্রামের গরমটা শহরের মতো নয়। এখানে বাতাস যেন গায়ে আঠার মতো লেগে থাকে, এক গুমোট অস্বস্তিকর অনুভূতি। আরিয়ান যখন ভাঙাচোরা হলুদ ট্যাক্সি থেকে নামল, তখন দুপুর গড়িয়ে বিকেল। সামনে মরচে ধরা লোহার গেট, আর তার ওপাশে দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো আমলের বাড়ি, ছায়া ভবন। আরিয়ান ঢাকার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভূত প্রেতে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। দূর সম্পর্কের এক দাদুর মৃত্যুতে এই সম্পত্তি সে পেয়েছে। তার উদ্দেশ্য পরিষ্কার, 3 দিনের মধ্যে বাড়িটি দেখে পরিষ্কার করিয়ে বিক্রির ব্যবস্থা করা। কিন্তু বাড়িটির চেয়েও যেটা বেশি চোখে পড়ে, তাহলে বাড়ির ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এক বিশাল প্রাচীন বটগাছ। গাছটির ঝুড়িগুলো যেন কোনো মৃত দৈত্যের জট পাকানো চুলের মতো নিচে নেমে এসেছে। ভর দুপুরেও গাছটির নিচের অংশ অন্ধকার হয়ে থাকে। গ্রামের লোকেরা এই গাছটির দিকে তাকাতেও ভয় পায়। বাড়ির পুরনো কেয়ারটেকার করিম চাচা কাপা কাপা হাতে চাবি এগিয়ে দিলেন। দাদ ভাই, সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোবেন না, আর ওই বটতলায় তো ভুলেও যাবেন না। উনি নতুন মানুষ পছন্দ করেন না। আরিয়ান হেসে উড়িয়ে দিল, চাচা, 21 শতকে দাঁড়িয়ে ওসব ভূতের গপ্প বাদ দিন, আমার কিচ্ছু হবে না। প্রথম রাতে গ্রামের নিস্তব্ধতা ছিল কানে তালা লাগানোর মতো। শহরের গাড়ির আওয়াজের বদলে এখানে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাকের এক অদ্ভুত ঐকতান। আরিয়ান নিচতলার বড় হলঘরে নিজের শোবার ব্যবস্থা করল। রাত তখন অনুমানিক 2টো। হঠাৎ করেই বাইরের সমস্ত শব্দ থেমে গেল। এই হঠাৎ নেমে আসা নীরবতা ছিল ভীষণ ভারী, যেন ঝড়ের পূর্বাভাস। ঠিক তখনই গন্ধটা নাকে এলো, তীব্র মিষ্টি রজনীগন্ধা ফুলের গন্ধ। কিন্তু তার সাথে মিশেছিল পুরনো ভেজা মাটি আর রক্তের এক অদ্ভুত ধাতব গন্ধ। খস 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 শব্দটা আসছে ঠিক তার মাথার কাছে দেয়ালের ওপাশ থেকে। মনে হলো কেউ যেন লম্বা নখ দিয়ে প্লাস্টারের ওপর আঁচড় কাটছে। আরিয়ান ধর্মর করে উঠে বসল, হৃৎপিণ্ড হাতুড়ির মতো পিটছে। কে? করিম চাচা! শব্দ থেমে গেল। তার বদলে বিশাল হলঘরে প্রতিধ্বনিত হলো এক চাপা ভেজা হাসির শব্দ। খিক খিক করে কেউ হাসছে, কিন্তু সে হাসি মানুষের মতো নয়, যেন পানির কল থেকে বাতাস বেরোনোর শব্দ। বাকি রাত আরিয়ান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারল না। পরদিন সকালে পুরনো স্টাডি রুমে বইপত্র ঘাঁটতে গিয়ে সে তার প্রপিতামহের একটি পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে। একটি পাতায় লেখা ছিল অদ্ভুত কিছু কথা। 14ই অক্টোবর 1923, চুক্তি সম্পন্ন হয়েছে, এই জমি এখন আমাদের। কিন্তু বটগাছের ওই সত্তা তার মূল্য দাবি করেছে। 3 প্রজন্ম সুখে থাকবে, কিন্তু 4র্থ প্রজন্মকে সেই ঋণ শোধ করতে হবে। আমি আমার বংশধরদের অভিশপ্ত করে গেলাম। আরিয়ানের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে 4র্থ প্রজন্ম। দ্বিতীয় রাতে সন্ধ্যার পর থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করল। কালবৈশাখী ঝড় শুরু হলো। বিদ্যুতের ঝলকানিতে পুরো বাড়ি মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠছে, আবার ডুবে যাচ্ছে অন্ধকারে। আরিয়ান জানালা দিয়ে পেছনের বটগাছটির দিকে তাকালো। বিদ্যুতের আলোয় সে স্পষ্ট দেখল বটগাছের ঝুড়িগুলোর মাঝে কিছু একটা ঝুলছে। মনে হলো একজন নারী গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। বাতাসের তীব্রতায় তার শরীর দোলনার মতো দুলছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার আশেপাশের গাছের পাতা বা ঝুড়িগুলো একদম স্থির ছিল। ভয়ে এবার আরিয়ানকে গ্রাস করল। সে টাকার মায়া ত্যাগ করে নিজের গাড়ির চাবি তুলে নিল। এখনই পালাতে হবে। সে দৌড়ে সদর দরজার কাছে গেল, কিন্তু দরজা খুলল না। পুরনো কাঠের দরজা যেন ফুলে গিয়ে আটকে গেছে। সেই তীব্র রজনীগন্ধার গন্ধ আবার ফিরে এলো, আগের চেয়েও ঘন হয়ে। বাড়ির ভেতরে তাপমাত্রা হঠাৎ করে কমে গেল। নিঃশ্বাস ফেললে ধোঁয়া বেরোচ্ছে। সেই আঁচড়ানো শব্দ আবার শুরু হলো, এবার আরও জোরে। শব্দটা একবার ছাদ থেকে আসছে, একবার মেঝের নিচ থেকে। কিছু একটা বাড়ির কাঠামোর ভেতরে ঘুরে বেড়াচ্ছে, তাকে ঘিরে ফেলছে। মূর্খ ছেলে! ফিসফিসানিটা একদম তার কানের কাছে সরে গেল। সে ঝটপট পেছনে ঘুরল, কেউ নেই। হঠাৎ পেছনের উঠোনে যাওয়ার ভারী মেহগনি কাঠের দরজাটি বিকট শব্দে খুলে গেল। ঝড়ো বাতাস আর বৃষ্টির ঝাপটা ভেতরে ঢুকে পড়ল, আর সেই দরজার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। কাদায় মাখামাখি এক ছেঁড়া সাদা শাড়ি পরা এক নারী। তার মাথাটা একটা অদ্ভুত কোণে বাঁকানো, যেন ঘাটটা ভাঙা। লম্বা ভেজা চুল দিয়ে মুখ ঢাকা। সে এক পা এগোতেই মেঝের কাঠগুলো আর্তনাদ করে উঠল। সে মাথা তুলল।
যেখানে চোখ থাকার কথা সেখানে কেবল দুটো গভীর অন্ধকার গর্ত। তার মুখটা অস্বাভাবিক বড় করে হাঁ করে গেল, চোয়াল যেন খুলে ঝুলে পড়ল। সেই হাঁ করা মুখ দিয়ে বের হলো এক তীক্ষ্ণ চিৎকার, যা কোনো মানুষের গলা দিয়ে বের হওয়া সম্ভব নয়। সে হাঁটছিল না, যেন বাতাসের ওপর ভেসে ভেসে অবিশ্বাস্য দ্রুত গতিতে আরিয়ানের দিকে এগিয়ে আসছিল। আরিয়ানা স্থির থাকতে পারল না, সে দৌড়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। সবচেয়ে উপরের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজার পানে টেনে আনলো এক ভারী আলমারি। নিচের তলার শব্দগুলো থেমে গেল। সে অন্ধকারে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকল। তার মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। ভয়ে আর ক্লান্তিতে কখন যে তার চোখ লেগে এসেছিল সে নিজেও জানে না। যখন ঘুম ভাঙল তখন ভোর হয়েছে। ঝড় থেমে গেছে। জানালা দিয়ে ভোরের ধূসর আলো আসছে, সে বেঁচে আছে। সে সাবধানে আলমারি সরিয়ে দরজা খুলল। বাড়ি একদম শান্ত, সেই গন্ধটাও নেই। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের ব্যাগপত্র ফেলেই দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠল। কোনো মতে গাড়ি স্টার্ট দিয়ে ধুলো ওড়া রাস্তা ধরে ছুটল। ছায়া ভবন থেকে বেশ কিছুটা দূরে আসার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, বাঁচা গেল। সে শেষবারের মতো রিয়ার ভিউ মিররের দিকে তাকালো। পেছনে বাড়িটা ছোট দেখাচ্ছে, কিন্তু তার গাড়ির পেছনে সিটে তার দিকে তাকিয়ে সেই সাদা শাড়ি পরা নারীটি বসে আছে। তার কোটরগত অন্ধকার চোখে এক পৈশাচিক হাসি। পূর্বপুরুষের ঋণ শোধ হয়েছে। সে এখন আরিয়ানের সাথেই শহরে যাচ্ছে। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।